2-3টা মসজিদে যাওয়া হয়, কোনো মসজিদ থেকে খাটিয়ে দেওয়া হয় না। বুকের ডান পাশ থেকে গুলি করছে, বাম পাশ থেকে বের হয়ে গেছে। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয় যে আপনার ছেলে কেন আন্দোলনে গেছে, আপনি এখানে অনেক দিন থাকেন, আপনি এখানে থাকতে পারবেন না। আমি শহীদ শাহরিয়ার হাসান আলবির বাবা, মোহাম্মদ আবুল হাসান। আলবি আমার একমাত্র পুত্র। আলবি গত আগস্টের 4 তারিখে মিরপুর 10 নম্বরে আনুমানিক সন্ধ্যা সময়টা 6টার দিকে এই সময় গুলিবিদ্ধ হয়। আলবি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল। আলবি দেশ পলিটেকনিক স্কুলের নবম শ্রেণীতে পড়াশোনা করত। তো প্রতিদিনের যখন জুলাইতে যখন আন্দোলন চলে, প্রতিদিনই সে আন্দোলনে যেত। আমরা যদি আমাদের আলবি, আমি আগেই বলেছি যে আলবি আমার একমাত্র পুত্র, কিন্তু আমি 3 তারিখে রাতেও আলবিকে বলছি যে বাবা, আগামীকালকে কিন্তু অনেক ম্যাসাকার হবে, অতএব তুমি কালকে সকালে ঘর থেকে বের হবা না। তো আমরা আসলে কর্মব্যস্ত মানুষ। আমি সকালে আমার কর্মস্থলে চলে যাই। আলবি সকাল 10টার দিকে বাসা থেকে নাস্তা না করে ওর আম্মুর কাছ থেকে 100 টাকা নিয়ে বের হয়ে যায়। তো সকালে ডিম এবং পরোটা তার জন্য রাখা ছিল, কিন্তু খাবার না খেয়ে ও টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। দুপুর গড়িয়ে যায়, বাসায় আসে না। আমি 5টার দিকে যখন বাসায় ঢুকি, আলবির মাকে জিজ্ঞেস করি আলবি কোথায়, বললো যে তো সকালবেলা বের হয়ে গেছে, দুপুরে আসার কথা, এখনও তো আসে নাই। তো 6টার দিকে সাধারণত একজন আরবি শিক্ষক আলবি এবং আমার ছোট মেয়েকে পড়ানোর জন্য আসে। আমি হয়তো ভেবেছিলাম যে এই আরবি পড়ানোর সময় ও যেখানেই থাকে বাসায় চলে আসে, যেহেতু স্কুল বন্ধ। তো টিচার আসছে, আরবি হুজুর আসছে, মেয়ে পড়তে বসছে, আলবি আসতেছে না। তখন থেকে আমার এবং আমার ওয়াইফের মন অনেক খারাপ ছিল। আমরা ঘরের মধ্যে পায়চারি করতেছিলাম, অনেক টেনশনে ছিলাম। আলবির বন্ধুবান্ধবকেও আমরা ফোন দিচ্ছিলাম, কিন্তু কারো কেউ ফোন ও সময় রিসিভ করতেছিল না। যাই হোক, যখন মাগরিবের আজান দিবে, আজান পড়তেছে, এই সময় আমি উজু করার জন্য যাই এবং উজু শেষ হতে না হতেই বাইরের বেলকনির থেকে আওয়াজ আসে, আলবির আব্বু কই, আলবির আম্মু কই, আলবিকে নিয়ে আসছি। তখন আমি দৌড়িয়ে বেলকনিতে যাই। বেলকনিতে গিয়ে দেখি যে একটা অটোরিকশার পরে আলবিকে সোজা করে একটা চাদর দিয়ে ঢেকে শোয়ায় নিয়ে আসছে এবং ওকে নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমরা একটা দৌড় দিয়ে নিচের দিকে যাই, গিয়ে দেখি যে বুকের ডান পাশ থেকে গুলি করছে, বাম পাশ থেকে বের হয়ে গেছে, ব্যান্ডেজ করানো আছে। পরে যে ছেলেরা নিয়ে আসছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা ওকে কোথায় পেয়েছো? ওরা বলল যে আমরা ও 10 নম্বরে গুলিবিদ্ধ হয়েছে, গোল চত্বরের ওখানে, অনেকক্ষণ ফালানো ছিল। এরপরে হচ্ছে আমরা আজমল হসপিটালে নিয়ে যাই। ওখান থেকে কর্তব্যরত ডাক্তার বলল যে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য, বলছে ওর পরিবারের কেউ আছে কি না, এ নাই, পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য বলে। এরপরে আসলে সবচেয়ে যে বড় সমস্যাটা হয় তা হচ্ছে, এক তো আলবি আমার একমাত্র পুত্র, আমি সন্তানহারা একজন পিতা। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। তো আমি ছেলের এই ডেড বডি দেখে আমি এখন ছেলের মানে কি করব, আমার এক তো 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে, আমার স্ত্রী হাউমাউ করে কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। এদিকে 10 মিনিটের মধ্যে দেখলাম কয়েক হাজার লোক আমার বাসার যেখানে আলবিকে রাখা হয়েছে ওখানে আসছে, গেট বন্ধ করে দিয়েছি, গেট টাকাটাকি করতেছে। এবং কিছুক্ষণ পরে দেখতে পাই সমস্ত রাস্তায় লোকারণ্য হয়ে যায়। এরপরে আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয় যে আপনার ছেলে কেন আন্দোলনে গেছে, আপনি এখানে অনেক দিন থাকেন, আপনি এখানে থাকতে পারবেন না। এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন আমি হই। এর মধ্যেও আলবির কিছু বন্ধুবান্ধব ছিল, তাদেরকে আমি বলি খাটিয়ে আনার জন্য। আমি মূলত ভয় পাই যে পুলিশ চলে আসবে, আমি হয়তো তখন তো হাসিনার পতন হয়নি, আমি আসলে কোন সিচুয়েশনের মধ্যে পড়ব। তো যাই হোক, 2-3টা মসজিদে যাওয়া হয়, কোনো মসজিদ থেকে খাটিয়ে দেওয়া হয় না, বলতেছে যে একে দাফন করা যাবে না, আমরা খাটিয়ে দেব না, বিভিন্ন রকমের কথা। শেষ পর্যন্ত 8টার দিকে ডি ব্লক মসজিদ থেকে খাটিয়ে দেওয়া হয় এবং আমি ওখানে নিয়ে ওকে জানাজা করাই। জানাজা অনেক লোক হয়,
এরপরে কালশি কবরস্থানে আলবিকে দাফন করা হয়। না, পুলিশ প্রশাসন থেকে কোনো বাধা আসেনি, পাবলিকের কাছ থেকে বিভিন্ন আওয়ামী লীগের লোকজন তো তখনও ছিল, তখন তাদের কাছ থেকে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হই। যে কথা আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আমাকে 2-3টা মসজিদ থেকে, কারণ আওয়ামী লীগের 17 বছরের শাসনটা এমন ছিল, মসজিদ তাও তাদের দখলে ছিল, যার কারণে 3টা মসজিদ থেকেই তা খাটিয়ে দেওয়া হয় না এবং আমাকে দাফন করতেও অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমার প্রত্যাশা হচ্ছে, আজকে দেখেন যারা এখন ক্ষমতায় আছে এবং যারা 11 দলে আছে, এবং আমরা যারা শহীদ পরিবার ছিলাম, আমরা সবাই আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যোদ্ধা। তো এখন আমাদের ভিতর বিভাজন সৃষ্টি না করে জাতীয় স্বার্থে আমাদের সকলকে একত্রিত থাকা উচিত, এটা আমি মনে করি। আর যদি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয় তাহলে কি হবে, আমাদের যে এই ফ্যাসিবাদ যারা ছিল, আওয়ামী লীগের পুনর্বাসন তো দিন দিন হচ্ছে, তাদের পুনর্বাসনের সংখ্যা বেড়ে যাবে এবং তাদের শক্তি বৃদ্ধি পাবে। বিচারের কথা যদি বলি, আমরা ইন্টারিম থেকেই রাস্তায় নেমেছি, বিভিন্ন আন্দোলন করেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘেরাও করেছি, আমরা সচিবালয় ঘেরাও করেছি, বিচারের জন্য আইনমন্ত্রীর, আইন উপদেষ্টার আমরা পদত্যাগ চেয়েছি, তো শুধু বিচারের জন্য। কিন্তু যদি বিচারের কথা বলি, ইন্টারিম সরকার আমাদের সাথে বিচারের নামে প্রহসন করেছে। আমরা ইন্টারিমের কাছ থেকে, আমরা যখন ইন্টারিম সরকার ক্ষমতায় এসেছে তখন তাদের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল বিচার, যে একটি অভ্যুত্থানের পরে এই সরকার ক্ষমতায় এসেছে, আমরা এই সরকারের কাছ থেকে অন্তত আমাদের সন্তানদের প্রকৃত হত্যাকারী যারা, তাদের বিচার পাবো এবং আসামি গ্রেপ্তার হবে। কিন্তু আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা কিছুই পাইনি। জি, সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, ইন্টারিম যখন ছিল, তখনও তারা খোঁজখবর নিয়েছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী তারা ওইরকম আমাদের খোঁজখবর নেয়নি। তবে বিভিন্ন রাজনৈতিক দল, যদি আমরা 11 দল বলি, বিএনপি বলি, সবাই আমাদের খোঁজখবর নিয়েছে। একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে আসলে প্রধানমন্ত্রীর কাছে আমার প্রত্যাশা এইটাই যে এত রক্ত, এত ত্যাগ, এতগুলো মানুষের, এতগুলো মায়ের সন্তান দেশের জন্য জীবন দিল, তারপরে হচ্ছে এই সরকার নির্বাচিত সরকার হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসলো। আমার প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা যে আমাদের অন্তত শহীদ এবং এই আহত যোদ্ধা যারা আছে, এই মানুষগুলোকে যেন ভুলে না যায়, এবং শহীদরা মূলত যার জন্য জীবন দিয়েছে, এবং আহতরা যারা জুলাই যোদ্ধা আছে, যার জন্য তাদের অঙ্গহানি হয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, এটা যেন বাস্তবায়ন হয়।